আচ্ছা, সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো। হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা গেল কারা হত্যা করেছে। এরপরে মোটরসাইকেল বদল, তারপরে একটার পর একটা জায়গা না বদল, মঞ্জু ভাই, এইসব সিন গল্প আমাদের, বদল। এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই। এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না। মোটরসাইকেল সেটাই বদল আমাদের করছে কথা নাকি হচ্ছে। কি করছে সেটা তো একটা পুলিশ বলবে। পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে 50 লাখ টাকা পুরস্কার দিব। মানে আশ্চর্য না, ঘটনা। মানে এই এই সিসি এই এই ক্যামেরায় ঘটনার দেখা পরে, যাচ্ছে একটা, যে একটা এই গুলি করে ঘটনার পরে জি। এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই, এটা ডিক্লেয়ার করা হোক। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো খালেদ ভাই। আমরা কিন্তু হুম, মানে বাংলাদেশের মানুষ তো এমনি যান হাতে নিয়েই চলে। ধরেন, হুম, আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন? হুম। আমরা তো এবং কেউ সরকার সরকার তখন বলল যে আপনাদের যারা প্রার্থী আছেন আপনারা, আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে, আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন, আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন। এই হচ্ছে সরকারের আপ- অবস্থা। সরকার বলুক যে আপনাকে সরকার নাই, আমি আপনার সাথে একমত। সরকার বলুক যে সরকার নাই, এটা ভালো কথা হ্যাঁ, তো। হ্যাঁ, এটা ভালো কথা সরকার তো। বলুক যে সরকার নাই, সরকার এটা বলুক ভালো যে কথা। আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। আমরা দিবেন। তো ভাই, আমরা তো সরকারের কাছে এই যে আজকে আজকে 4-5 দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা তো জানি সেটা। আরে ভাই, এই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন? আপনি এটা প্রত্যাহার করেন ভাই। আপনি বলেন যে ভাই এরকম সিচুয়েশনে আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা রাইট। করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই। হুম, আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব। আমি কাউকে ব্লেম করব না। হুম। আমি আজকে এত ব্যথিত, আজকে হৃদয়টা এত ভগ্ন, আমি এখানে ক্ষোভও প্রকাশ করার আমি মানে এবং আমার কাছে আপনার যেটা, আমার আমার কাছে যেটা আরো আপত্তিকর, সেটা হচ্ছে যে হাদি গুলি করে, গুলি, হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে, তো আর 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি। আরে, আরে ওসমান হাদি তো বিপ্লবী, ও তো সবার এগেস্টে বলছে, এনসিপির এগেস্টে আরো কড়া কড়া কথা বলছে। বলছে না, ও অবশ্যই ও বলছে। হচ্ছে জামাতের এগেস্টে বলছে, ও এনসিপির এগেস্টে বলছে, ও বিএনপির এগেস্টে বলছে, ও বাংলাদেশের সরকারের এগেস্টে বলছে, ও বাংলাদেশের যারা বাম ডান সাংবাদিক আমার এগেস্টে বলছে, ও সবার এগেস্টেই বলছে। তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার? প্রথম প্রতিক্রিয়া হইলো এটা অমুক করছে, সেটা তমুক করছে, এগুলি কি মঞ্জু ভাই? এই এই জিনিসগুলো, এইটা তো আমি আমি সবসময় বলি যে এই ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল, আমাদের জন্য কি লেসন, আমরা আসলে এখান থেকে কি শিখলাম, এটা কেউ আমরা করি না। আমরা দোষারোপের রাজনীতি করি। আমরা এখন ধরেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে হুম, আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে আমি বলছি, কারণ আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি, লড়াই করেই থাকবো ভাই। মানুষ এই যে সমুদ্রের পাশে যারা এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে, ওরা ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না। আমাদেরকে এত আশ্বাস দেওয়া তো দরকার নাই। আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি, উৎসব মুখর নির্বাচন, খুব 4 স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো, এগুলো এই বাগাড়ম্বর বাদ দেন। আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই, আমাদের আর্মির কোনো মোরাল নাই, ভেঙে গেছে। এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন। দেখেন, একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি। বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার আপনার শোতে পর্যন্ত বলেছি। একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শেখ হাসিনা একটা অপ্রতিষ্ঠিত মহিলা, উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। কোন কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে হুম। নাগরিককে মারতে? এটা কি যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে? যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন। উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি, যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই, শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে ঢুকেন। এই যে আপনারা একটা হাদিকে মারলেন না, আপনারা আর একটা চিরস্থায়ী, আপনি এরকম 1000টা হাদিকে মারলে, বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা কি ভাই পারছে আমাদের আমাদের স্বাধীনতার আশা দমাইতে পারছে? এরশাদ পারছে? কেউ তো পারে নাই। তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা? এই যে ওসমান হাদিকে মারছেন, আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে। এবং সেই এই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে। এটা তো শেষ হবে না। এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান, এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাবে, এটা তো যাবে না কখনো। মঞ্জু ভাই, এবং এই ভুলটা, জি
না মঞ্জু ভাই, আপনি শেষ করলে আমি আবার মানে আপনি না। যেখান থেকে শুরু করেছেন সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে, বা আপনি শেষ করেন মঞ্জু ভাই, আমার আসলে আপনাকে মানে আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই যে আচ্ছা বলেন, একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে, এতগুলো ঘটনা ঘটেছে একটার পর একটা। গতকালকে একটা আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের একজন নারী কর্মী, এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন, বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। শি ওয়াজ অলসো মানে রিস্ক, সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের এই জায়গাটায় একদম আত্মোপলব্ধি করে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত, মানুষের প্রতি সম্মান দেখিয়ে। আমি নাম্বার তো ওয়ান। মঞ্জু ভাই, এটা নিয়ে আপনি একটু বলবেন। আপনি যেহেতু সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন, সরকার আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলে, অনেকে এই কথাও বলেন যে আপনি আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার মধ্যেও থাকেন। আমি এটা আপনাকে সেকেন্ড প্রশ্ন, এটা সেকেন্ড প্রশ্ন আমি একটু ডক্টর শান্তকে শুনে আসি। সেটা হচ্ছে কি, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন, আইজি আছেন, তারাও কি মানে মানে এটা কি একটা অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, টু মেনি কুকস ইন দ্য কিচেন কিনা, সেইটাও আপনি আমাদের যদি একটু বলেন। আমরা একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি। ডক্টর সায়ন্ত, আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই, আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি, নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি, কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় আজকে এইটার গত শুক্রবার বাংলাদেশ সময় 2টার এদিক ওদিক এই ঘটনা ঘটছে। তারপরে আজকে এটা বৃহস্পতিবার বাংলাদেশ সময় এখন রাত 10টা 13 বাজে, মানে 10টা 13 বাজে, রাইট? তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না, মানে ওর বাবা মাকে ধরবে, অমুকের এইটাকে ধরবে, তমুকের এটাকে ধরবে, একে দোষ দিবে, তাকে দোষ দিবে। এটা কিরকমের মধ্যে পড়লাম শান্ত ভাই, আপনি যদি আমাদের একটু বলেন। আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। এবং যারা এইভাবে কাউকে হত্যা করে, কোনো বিপ্লবীকে হত্যা করে, তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে, কিন্তু মঞ্জু ভাই আগেও বলেছেন 71-এ পারেনি, 90-এ পারেনি, 24-এ পারেনি। এখন কতজন বিপ্লবী, কতজন হাদিকে তারা মারবে? মেরে প্রতিটা বিপ্লবীর মৃত্যু এক একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি করে বিপ্লবের মাঠে। সুতরাং এই মৃত্যু হাদি শহীদি মর্যাদা পেয়েছে এবং আমাদের বিপ্লবের কোনো ক্ষতি হবে না, বরং বিপ্লব আরো বেগবান হবে। হাদির যেই চাওয়া ছিল বাংলাদেশ পন্থী অবস্থান নেয়া, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া, জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়া, এবং ওর সবকিছু, ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল। আমি সবসময় বলতাম একটু খ্যাপাটে ছেলে, কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল। আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি, হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি। বুকে যা বিশ্বাস করত, মুখে তাই বলতো, তাই করত। সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সে খুনিদের ধরা গেল না এতদিনে, এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে। এবং আমি সাধারণ অর্থে, আমি খুব সাধারণ চিন্তার মানুষ, সাধারণ চিন্তায় যেটুকু বুঝি, সরকারের পরিচালনা, বাহিনীর পরিচালনা অত খুব ভালো বুঝি না আমি, কিন্তু এটুকু বুঝি যে কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না। আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক, এইরকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে, সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই, এটা বিশ্বাস করতে আমি রাজি নই। এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে বলে কৌশলী হতে পারে, আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি। কিন্তু আমি যা বিশ্বাস করি, যা মনে করি, সেটুকু বললাম। এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা। তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই, এই ঘটনা তো অভাবনীয় ছিল না। হাদিকে তো 30টার বেশি মোবাইল কল থেকে দেশে বিদেশ
থেকে হত্যার হুমকি দিয়েছে, তার মা বোনকে স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে। এটা তো একেবারেই সবাই এই কমপ্লেনটা সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছিল। তো তার থেকে বড় হলো আওয়ামী লীগের 16 বছর ধরে যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন জায়গায় দেখেছি। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই মনে থাকবে যে দেশের এমন কোন জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করেনি। তার ভিডিও ছবি সব পাবেন। তাদের সেই অস্ত্রগুলি কোথায় গেছে? নিশ্চয়ই দেশের বাইরে অবৈধভাবে পালিয়ে অস্ত্র নিয়ে যেতে পারেনি। ডক্টর সাহেব, আমি জানি না, মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে আওয়ামী লীগের যে অস্ত্রের রাজনীতি সেটা কোনো আদর্শের রাজনীতি না। তারা কোনো আদর্শের রাজনীতি দিয়ে প্রভাবিত হয় না। তারা হচ্ছে আসলে, আমি তাদের কোনো দল মত আদর্শের লোকও বলতে চাই না, তারা হচ্ছে শুটার, তারা হচ্ছে কিলার। এই শুটার এবং কিলারদের ভাড়া করা, এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে। মানে জামিন হয় নাই, মানে সাংবাদিকদের জামিন হয় নাই হচ্ছে সহযোগী বইলা খ্যাত সুশীলদের, আর জামিন হয়ে গেছে এরকম শুটারের। মানে এখন এটা আপনি আওয়ামী লীগের দোষ দিতে পারেন, এখন এটা আওয়ামী লীগের দোষ দিতে পারেন, আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের দোষ না, 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 আওয়ামী লীগের দোষ না। আপনি আমাকে কথাটা আর এক মিনিট শেষ করতে দিলে বুঝবেন যে আমি গোলটা কোথায় নিতে চাই। জি জি প্লিজ। তাহলে সেই আওয়ামী লীগের অবৈধ অস্ত্র আছে। এই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে। সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার বলেছে 5700-র উপরে অস্ত্র লুট হয়েছে। সেগুলো রিকভারির চেষ্টা করেছে। হেডকোয়ার্টারের তথ্য মতে 1300 উপরে অস্ত্র এখনো রিকভার হয় নাই, ফেরত আনা যায় নাই। তার মধ্যে এলএমজি আছে, এসএমজি, মেশিন গান, রাইফেল, বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র আছে। এই অভিযোগও আছে যে 5000-এর উপরে অস্ত্র জমা পড়েছে, সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র, জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা, এরকম অভিযোগও শুনছি। তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে। 3 নাম্বার হলে এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার, যে এইরকম শুটার যে এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে, সেই শুটার দরকার। তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে পালিয়ে গেল, যারা যে খুনি অপরাধী গোষ্ঠী, তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না, এই সরকার পারল না। সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই শুটারের মতোই তাদেরকে জামিন দেয়া হলো এইভাবে। তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে, দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে, পেশাদার খুনিও আছে। তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না। হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে। কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলাঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘোরেন, রাষ্ট্র চালান, যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব যেখানে পতিত আওয়ামী লীগ, তাদের হাতে টাকা আছে, অস্ত্র আছে, বিদেশে বসে তাদের সাইকোপ্যাথ নেত্রী অডিও মেসেজ দিচ্ছেন যে করে দেখাও, সেইখানে তারা যে এরকম করতে পারে। একদিকে আওয়ামী লীগ, একদিকে তাদের পোষ্য পেশাদার খুনি, অথবা তারা রাষ্ট্রটাকে ডিস্টেবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে। এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না? এত বোকা মনে করেন? তাহলে তারা করলো না কেন? সক্ষমতার অভাব, চিন্তা শক্তির অভাব, নাকি সদিচ্ছার অভাব? চেয়ারে বসে আছেন, মৌজ মাস্তি করছেন, কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছেন না। মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দিবে। আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন? কয়জনকে গানম্যান দিবেন? যেখানে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার খুনি ঘুরছে, তাদের বিরুদ্ধে অভিযান নাই, পাকড়াও করার ব্যবস্থা নাই, আর আপনি জনে জনে গানম্যান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন? সেটা কি রাজনীতি? তাহলে এদের দায় নিতে হবে। আর আগেই বলেছি, এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া, আবারও আমি উচ্চারণ করি, এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে, তাহলে এই দেশ রাখার দরকার নাই। এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন, নাহলে ভারতের হাতে দিয়ে দেন, তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি। আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই। আমি তো এই দেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই। আমি এদেশে বাক স্বাধীনতা বলতে চাই, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চাই। আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধহস্ত? আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন, এরে ধরবেন ওরে ধরবেন, আর খুনি ধরতে পারবেন না আপনি, তারপর বড় বড় কথা বলবেন। আজকে হাদির যে হত্যাকাণ্ড,
এই হত্যাকাণ্ডে ওই খুনিদের দায় যতটুকু, তার থেকে অনেক বেশি দায় এই সরকারের। এখন শান্ত একজন ভাই, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বাকি হাদিরা যারা এখন আছে তাদের তো বাঁচতে হবে, তাদের থ্রেট করার জন্যই তো এই গুলি। না মানে বাকি হাদি মানে ডক্টর শান্ত, আমি যেটা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে কারা হাদি না আসলে এখন তো একটা সময়ের মধ্যে তো হ্যাঁ সবাই মানে এটা তো আপনি নিরাপত্তার জায়গা থেকেও বিপ্লবের জায়গা থেকেও কেউ হয়তো হাদির মতো সুন্দর করে বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, কেউ হয়তো অত উচ্চকিত কণ্ঠে বলে, কেউ হয়তো উচ্চকিত কণ্ঠে বলে না। যারা মানে আমি জানি না, মানে মঞ্জু ভাই ইন্টারাপ্ট করতে চাইতেছিলেন বা মঞ্জু ভাই কথা বলতে চাইতেছিলেন, সায়ন্তর কথা শেষ হলে আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। মঞ্জু ভাই দেখেন, আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই 11 মাস 14 মাস 15 মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কারের কথা বলে, যে কথা আসলে আপনিই তুলছিলেন। কিন্তু মানে আমি কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরে গেছি, আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব, এইটা তো হাদি আজকে গুলি খাইয়া মইরা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল। তো সরকার কি করছে এটা করার জন্য? মানে সরকারের লক্ষ্যটা কি আসলে, কি করতে চায়? মানে নির্বাচন হবে, সংস্কার হবে, সংবিধান ঠিক হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, পৃথিবীর সবচেয়ে ভালো ইলেকশন হবে, মানে আসলে করতে চাই কি? মানে আপনি আমাদের একটু যদি বুঝায় বলেন যে সরকার আসলে কি করতে চায়। সায়ন্ত আরো একটু বাইরে গিয়ে বলছে যে এরকম না পারলে ছাইরা দেন, আমরা আমাদের মতো করে দেখি, সেটা আপনি বলছেন। সায়ন্ত বলছে দেশি দরকার নাই তেলে। না না খালেদ ভাই, আমি শান্ত ভাইয়ের ওই কথার সাথে একটু দ্বিমত করি। প্রথম কথা হচ্ছে যে এই যে ছেড়ে দেন আমরা আবার হয়ে যাই, এটা কোনো সমাধান না। আমাদেরকে মাথা ঠান্ডা করে এত বড় একটা ঘটনার পরে আমাদেরকে ভাবতে হবে। আমি কিন্তু বারবার বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি আসতেছে সামনে, এর চাইতে ভয়ানক পরিস্থিতি আসতেছে। আপনি দেখেন এই ঘটনার পর পুলিশের উপরে মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সেনাবাহিনীর উপর মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সরকারের কোনো দৃঢ় উচ্চারণের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। এখন এই আস্থা থাকবে না বলে আমরা কালকে তাইলে যদি বলে যে এই সরকার নাই, বাদ দাও, আর একটা সরকার বসাও, তো সেই যে সরকার বসাবো সেই সরকারের উপর থাকবে কিনা? তাহলে জটিল, আমাদেরকে ভাবতে হবে যে এখানে ফেলিউরটা কোথায়। দেখেন, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলছিলাম সরকারকে, সরকারের এই জায়গাটায় বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় যেন এই সরকারের অ্যাপারেন্টলি লোকগুলাকে দেখলে তো শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় ওনারা খুবই ধুরন্ধর খারাপ লোক, যেটা আমরা ধরতে পারতেছি না, অথবা আরেকটা হইতে পারে যে ওনারা একেবারেই অথর্ব, অযোগ্য লোক। দেখেন, বারবার বলা হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্যের। আমাদের ছাত্রদের ঐক্য নষ্ট করেছে এই সরকার, আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট করেছে এই সরকার। দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় পেয়েছি। আওয়ামী লীগ আমাদেরকে গুম করতে চেয়েছে, খুন করতে চেয়েছে, কিন্তু মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে। তো তার মানে আমরা এই যে কিন্তু আপনারা দোষারোপের রাজনীতি করে এত শত বিভক্ত কেন হইলেন? মানে আপনারা তো পারলে আওয়ামী লীগের থেকে আপনার বেশি বড় শত্রু হচ্ছে বিএনপি। আপনাদের কথা শুনে যেটা মনে হয়, বিএনপির কথা শুনে যেটা মনে হয় যে এনসিপির চেয়ে বড় শত্রু বিএনপির আর কারণ নাই। আর দর্শকের কি মনে হয়, মাঝখানে জামাতে ইসলামী আরেকটা জায়গা থেকে আসে। আর দর্শকের কি মনে হয় আমি একটু খালি পয়রা শোনাই, তাহলে আপনি বুঝবেন। পারভেজ মোশাররফ ওনার নাম, উনি পারভেজ মোশাররফ সাহেব এটা আমাকে এই মেসেজ দিয়ে ভাষায় ফেলতেছেন। আওয়ামী লীগের দালাল মহিউদ্দিন, শেখ হাসিনা আর সালমান এফ রহমানের জন্য এখনো মন কান্দে, আর অন্তরে ভারত, বুকে লালন করে শাহবাগীদের আচরণ, সাথে ধর্মবিদ্বেষী। মঞ্জু আপনি প্লিজ কন্টিনিউ করেন, আমার আর কিছু বলার নাই। মানে এই জিনিসগুলো খালেদ ভাই, এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রচুর কথা বলেছি। আপনি তো এরকম গালি খেয়েছেন, আমি আরো ভয়ানক গালিও খেয়েছি। যাই হোক, সেটা নিয়ে গালি, ভালো কাজ করতে গেলে গালি খাবেন খালেদ ভাই, এটা নিয়ে মন খারাপ করেন না। আচ্ছা, আমি দোষারোপের রাজনীতিতে আসতে চাইছিলাম, দোষারোপের রাজনীতি এবং বিভক্তি রাজনীতিটা এইটাতে আসতে চাইছিলাম আমি। কিন্তু মঞ্জু ভাই আপনাকে দেখছি, কেন আপনাকে বলি, আপনি কিন্তু প্রকাশ্যে অনেক চেষ্টা করছেন, প্রকাশ্যেই চেষ্টা করছেন যে সবার মধ্যে থেকে একসাথে হওয়ার জন্য, এবং এই জন্য মনে বড় বড় গালি খাইছেন। সেইটার কারণটা একটু বলেন। আমি হাসির পাত্র হইছি আমি যখন বলছি যে আপনারা তো এখন ক্ষমতার জন্য জামাত বিএনপি একে অপরের ছুরি নিয়ে লাগছেন, অথচ আপনারা 15 বছর ঐক্যবদ্ধ ছিলেন। ঠিক আছে, ওনারা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতেন, এবং আমি ওনাদেরকে এটাও প্রস্তাব দিয়েছি যে আপনারা একটা নির্বাচনের ফর্মুলা বের করেন, যে কিছু সিটে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা আপনাদের বিরুদ্ধে, যারা নতুন রাজনীতি করছি, পুরানো রাজনীতির বিরুদ্ধে আমরা আপনাদের সাথে কম্পিট করব। এই সমস্ত কথা আমি বলেছি, কিন্তু সবাই হাসাহাসি করেছে।
এখন দেখেন আমি আপনাকে বলি, কালকের পর থেকে ঢাকার রাষ্ট্রের পরিস্থিতি আপনি কিন্তু ভিন্ন দেখবেন। আমি আপনাকে বলছি, কারণ এই ওসমান হাদির ঘটনার পরম্পরা, যেটা ডাক্তার সায়ন্ত একটু করে বলেছেন, যে শুরু থেকে দেখেন বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হুমকি দিচ্ছে, আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, পাবলিকলি হুমকি দেয়া হচ্ছে যে মাইরা ফেলবো, কাইটা ফেলবো। শেখ হাসিনা বলতেছে কইরা দেখাও, তারা বলতেছে 50 জনের লিস্ট করা হয়েছে, কেউ বলতেছে 80 জনের লিস্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, আমরা উৎসবমুখর নির্বাচন করব, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি করতেছেন? যাদের উপর কিন্তু মঞ্জু ভাই, আপনি কি করতেছেন? প্রথম বলতেছেন যে কাজটা বিএনপি করছে, ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে। আপনি তো জানেন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি, আপনি তো জানেন আমি বলেছি যে কয়েকদিন আগে ফুয়াদকে যারা বরিশালে ভুয়া ভুয়া বলেছে, আর তার 2 দিন পরে যারা ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া বলেছে, আপনারা কাকে সমর্থন করেন? দেখেন এই যে নির্বাচনী রাজনীতি যেটা শুরু হয়েছে, যে একজন আরেকজনকে চাঁদাবাজ, একজন আরেকজনকে নব্য ফেসিবাদ, একজন আরেকজনকে রাজাকার, একজন আরেকজনকে আলবদর, ভাই এগুলো তো আপনারা জানেন। জামাত রাজাকার, জামাত আলবদর, এটা কি বিএনপি জানে না? আর বিএনপি যে একটা অসংগঠিত দল, বিএনপির মধ্যে যে সরকারি দলের বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজির ব্যাপার আছে, এটা কি জামাত জানে না? তাহলে আপনারা এই পুরানো রাজনীতির কাসুন্দিটা নতুন রাজনীতিতে এসে, যখন দেশ এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেখানে খুনিরা পালিয়ে গেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, সেখান থেকে রীতিমতো টেলিগ্রাম মেসেজ আমরা পাচ্ছি, সেখান থেকে রীতিমতো আমরা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে এজেন্সিগুলো কাজ করতেছে না, গোয়েন্দা সংস্থাগুলো মানে অচল হয়ে আছে, এগুলো দেখার পরও আমাদের রাজনৈতিক দলগুলোর বিরোধ কমাতে পারি নাই রে ভাই। সেই জন্য বলছি, এখন আমরা তো ওই যে দোষারোপের রাজনীতি আবার চলে আসতেছে। আমি দোষারোপের রাজনীতি আর করতে চাই না, আমি চাই যে উপলব্ধির রাজনীতি করতে। আল্লাহর ওয়াস্তে উপলব্ধিতে আনেন। ওকে, এই জায়গাটাতে মৃত্যুর পরে ওসমান হাদির মৃত্যু, আমি আপনাকে বলি, যেমনি ভাবে আবু সাইদের মৃত্যু আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল, সেই দৃশ্যটা, সেই গুলিটা, এখন দেখেন প্রতিদিন আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা ওসমান হাদির বক্তব্যগুলো শুনতেছে। ওসমান হাদি এখন জাতির বিবেক কণ্ঠস্বর হয়ে গেছে। অথচ ওসমান হাদি কিন্তু আপনি জানেন, অনেকে সমালোচনা করছে যে ওসমান হাদি কিন্তু আমরা আগে চিনতাম না। হ্যাঁ, আমি নিজে ওসমান হাদির সাথে ক্লোজলি পরিচিত হয়েছি মাহমুদুর রহমান যেদিন দেশে ফিরেছেন। তারপর আমি তার খোঁজ নিয়েছি, আমি দেখেছি এই ছেলেটা মানে শুরু থেকে প্রতিবাদী। সে আপনার আলেম ওলামাদের উপর যখন অত্যাচার হয়েছিল সেদিন সে আহত হয়েছিল। যারা এখন বলে যে এদেরকে আমরা আগে চিনতাম না, এটা ভাই আপনার ব্যর্থতা। আপনি আগে থেকে চিনতে হবে কেন? মানে একটা মানুষের আগে থেকে চিনতে হবে কেন? মানে কিছু হইলে এই যে এই জনপ্রিয় কোশ্চেন, 10 বছর আগে কি করতেন, 5 বছর আগে কি করতেন, মানে এইগুলি কোশ্চেন হলো। খালেদ ভাই, আপনাকে যদি এখন কেউ বলে ভাই আপনি তো আমেরিকায় বসে আরামে থাকেন, ঠিক আছে, বলে তো আপনি বাংলাদেশে ফাইট করছেন, এটা যারা জানবে না, এটা তো তার ব্যর্থতা, এটা তো তার কোনো ইয়া না। আমরা তো ভাই এক একজন এক এক সময়ে ফাইট করছি, এক একজন এক এক সময়ে পরিস্থিতির শিকার হই, এতে তো কোনো সন্দেহ নাই। আমি একটু থামাই, আমি একটু এই বিভাজনের রাজনীতির দায়টা নিয়ে, আপনি বলতেছিলেন যে আপনি রিকনসিলিয়েশনের জায়গা থেকে বা এই বিভাজন যেন না হয় সেটা থেকে অনেক কথা বলছেন। সায়ন্ত, আপনার পর্যবেক্ষণ কি আপনাদেরকে একটু বলবেন যে এই বিভাজনটা আসলে শুরু থেকে কেন হইলো? আমি আপনাকে টাইমলাইনটা বলি যে আসলে এই বিভাজনটা বিএনপি বনাম জামাত থেকে, পরে বিএনপি বনাম ছাত্র, পরে আবার জামায়াতের সাথে ছাত্রদের দলটার একটা অংশ, বিশেষ করে মাহফুজ সাহেবের একটা মানে সাবেক উপদেষ্টা যেটা ছিলেন সেটা, এটা আসলে কার কি লাভ তৈরি করলো? এবং এনসিপি পরে দলটা গঠিত হওয়ার পরে এই জিনিসটা তো শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যেটা একটা আরেকটা রাজনৈতিক দল, কিন্তু এটা শেষ হয়ে যায় না। এইটা কেন এরকমটা হইলো কেন? মানে আপনি একটু বলবেন, কারণ এটা আওয়ামী লীগের লোকেরা এটা পেইড আপ ক্লিন মানে কিলিং করা বা অন্য রাষ্ট্রের কেউ এটা করা, এইটা তো শিওর যে তারা এটা সহজে করতে পারতেছে, কারণ আমাদের মধ্যে সাংঘাতিক রকমের বিভাজন, এবং সেই বিভাজনটা এমন যে ওই আগেই ভালো ছিলাম টাইপের বিভাজন। এইটা কেন? এটা মানে এইটা আপনি কি বিশ্লেষণ করেন, কি আপনি দেখেন? আমি আপনাদের মনে করে যাই, আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনাকে এতখানি উত্তেজিত। আওয়ামী লীগের আমলে আপনি ঝুঁকি নিয়ে টকশো করে গেছেন, কারণ মানে আমি তো মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতো, আপনি পাশে বৈশা মানুষ নাম দিছে যে আপনার টকশোতে টাকা যাবে না, বা শুনছি এরকম, তারপর আপনি নিয়ে বসে গেছেন, আপনি ভুলে গেছেন। কিন্তু এখন আইসা যে আপনি আরেকটা দলের নেতার সঙ্গে এইরকম ভাবে যুদ্ধ লাগতে দিতেছে আপনার, এগুলি কি?
আসলে ভালোই ভালোই ধরছেন শান্ত, এটা ভালোই ধরছেন। মানে এগুলি কি আমি জীবনে দেখি নাই। আসলে- সায়ন তো আসলে- এখানে আসলে বৈশা আমি উপলব্ধি করি। আওয়ামী লীগের লোকরে আমি বলি এটা একটু মানে আজকে শেয়ার করতে, আজকে প্রশ্ন করার মুডই নাই আমার। মানে এই যে 2019 সালের আগ পর্যন্ত তো মানে 2018 নির্বাচন আগ পর্যন্ত আমি নিয়মিত দেশে, তখন 2018 ইলেকশনের আগে বলা হইলো কারে কারে নাকি বলছে ডক্টর সায়ন্তরে নেওয়া যাবে না শোতে। এখন আমার তো যেটা নেওয়া যাবে না আমারে বলেন, আমি কানে আসলে তারই নেই, সায়ন্তরে নেই। সায়ন্ত আরাম করে ডিসেম্বরে এখানে বৈশা বৈশা মানে আওয়ামী লীগের সমালোচনা ওর যদ্দূর করা দরকার, ওর তো একটা ভাষা আছে ওইটা সে করতে থাকে। কিন্তু আমি তো দেখি নাই যে এরকম এটা ঝগড়া মনে হয় যে একটা মানে রিং এর মধ্যে আছে এরকম কোনোদিন ওর করতে হয়েছে। ওই ওর মতো করে ওই কইছে যে ধরে লয়ে গেলে ধরে লয়ে যাবে, জেলে লয়ে গেলে জেলে যাবে। এখন হইছেটা কি আসলে সায়ন্ত আমার একটু যদি বুঝায় বলেন। আসলে 24-এর গণ অভ্যুত্থান যেটা, এই গণ অভ্যুত্থানটা একটা বৈষম্য বিরোধী, মানে চাকরির কোটাকে কেন্দ্র করে এসে শেখ হাসিনার বক্তব্যের কারণে হঠাৎ করে স্ফুলিঙ্গ তৈরি হয়ে একটা অভ্যুত্থান হয়ে গেছে এবং আমরা জয় পেয়ে গেছি। এটা রাজনৈতিক সংস্কারের অভ্যুত্থান মাথার মধ্যে ঢুকে নাই তখন। আমরা অভ্যুত্থানে জিতেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের মনে মগজে সে আগের রাজনীতি রয়ে গেছে সব দলগুলোর মধ্যে যে কোনো উপায়ে ক্ষমতা ভোগ করতে হবে এই আকাঙ্ক্ষা কাজ করছে আগের মতোই, সেটা জামায়াত হোক বিএনপি হোক ছোট বড় বেশিরভাগ দলের মধ্যে। তাহলে প্রতিযোগিতাটা যখন হয় যে কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে হবে এবং আমি এমপি হওয়া মন্ত্রী হওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকা মানে এই দেশে আমি হেডমলা একজন হয়ে যাব, এটা আমি দেখাতে চাই। ভেতর থেকে তো এই আকাঙ্ক্ষাটা মরে নাই, যে কারণে পরবর্তীতে সে কে কাকে কিভাবে ঘায়েল করবে। এবং এই বিভাজনের রাজনীতিতে দেখেন, আমি বিএনপি সমর্থক, সেই জন্য মনে করতে পারে অনেকে যে আমি জামাতকেই দায়ী বেশি করি। বড় দল তো দুইটা এখন, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে বিএনপি এবং জামাত। 2024 সালের সেপ্টেম্বর মাসে জামাতের আমির প্রথম এই তেজগাঁয় একটা তাদের দলীয় কর্মীদের সমাবেশে প্রকাশ্যে বলল যে একটা দল নির্বাচন করে জিকির করে লাভ কি, বিজয়ী হয়ে কি করবেন, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার সবই তো দখল করে নিয়েছেন, চাঁদাবাজি করছেন, সব করছেন। এই অভিযোগটা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে। বিএনপির বিরুদ্ধে বুঝলেন কেমন এটা বিএনপির বিরুদ্ধে? আমি একটা দল কইছে বিএনপির একটা আহারে দেশের রাজনৈতিক দল বলতে তখন এনসিপি রাজনৈতিক দল হয়নি, দল বলতে জামায়াত এবং বিএনপি। এবি পার্টি ছিল, জামাতকে যে এবি পার্টি ছিল, এবি পার্টি ওই রেঞ্জের পার্টি না খালেদ ভাই। আপনি তর্ক করতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু আমি স্পষ্ট আগেই বলছি, আমি সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি। রাজাকার বললে, আলবদর বলে, মুক্তিযুদ্ধ বিরোধী বললে জামাতের নাম বলা লাগে না, জামাত ওইটা। আর বিএনপির মধ্যে চাঁদাবাজ আছে, এটা তো বিএনপি অস্বীকার করতে পারবে না, তাহলে এত লোককে বহিষ্কার করলো কেন? বিএনপির মধ্যে দখলদারিত্ব কায়েম করার লোক আছে, নেতা কর্মী আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, তাহলে হাজার হাজার নেতা কর্মীকে কেন বহিষ্কার করেছিল? আছে বিএনপির মধ্যে, বড় দল এর মধ্যে এরকম লোক আছে। এখন সেটাকে আপনি এতদিনের মিত্র, আপনি অন্যভাবেও বিএনপিকে সতর্ক করতে পারতেন, বলতে পারতেন যে নতুন বাংলাদেশে এটা আমরা চাই না, এই রাজনীতি আপনারা করলে আমরা আপনাদের সঙ্গে সমঝোতায় চলতে পারবো না। না ডক্টর সায়ন্ত, এই একটা কথা আপনার কাছে এত আপত্তিকর মনে হলো, আমার কাছে এত আপত্তিকর মনে হচ্ছে না। দলের নাম বলে নাই, কিছু বলে নাই, একটা দল বলছে। না না না, আমার কাছে ভালোই লাগতেছে এই কথাটা। যে দল, কারণ পরে আরো যা কিছু বলা হয়েছে, আমি বলি বিএনপি নির্বাচন চেয়েছে শুরু থেকে, অন্য কোন দল নির্বাচন চায়নি। একটা দল নির্বাচন করে জিকির করছে, জিকির করে লাভ হবে না, সব দখল করে নিয়েছে, চাঁদাবাজি, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার। সংস্কারটারে দেরি করলো, বিএনপি তো সংস্কারটারে দেরি করলো 12 মাস। হ্যাঁ, যা পরে মানছে তা আগে মানলে তো, যা পরে মানছে তা আগে। প্রথম কথা হলো এই অভিযোগটা নাম উল্লেখ না করে বিএনপির বিরুদ্ধে করা খুব জরুরি ছিল না, এটা বিভেদকে প্রথম সূত্রপাত ঘটালো। তারপরে রিপ্লাই দেখেন, বিএনপি মহাসচিব আবার জামায়াতের নাম উল্লেখ না করে তাদের এই যে ধর্মের অপব্যবহার, মুক্তিযুদ্ধের ভূমিকা, এটা নিয়ে আবার বক্তব্য দিল। হয়ে গেল না পাল্টাপাল্টি? নাম কিন্তু কেউ উল্লেখ করেনি, কিন্তু তারাও জানে কাকে গালি দিচ্ছে, আমরাও জানি, সরল মানুষ যারা, আমাদের অত পিএইচডি করার দরকার হয় না এটার জন্য। এই যে একে অপরের বক্তব্য, পাল্টা বক্তব্য চলতে থাকলো, এর পেছনে কারণ কি ছিল? কারণ ছিল হচ্ছে জামাতের উদ্দেশ্য বিএনপিকে এইভাবে কালিমাযুক্ত করে
একটা খুন হইলে বিএনপিকে অভিযুক্ত করে বিএনপির প্রতি মানুষকে খেপিয়ে ভোটটাকে তাদের দিকে নিতে হবে। আবার বিএনপির উদ্দেশ্য কি, জামায়াতের এই যে ধর্মের অপব্যবহার, তাদের ভোট দিলে ভেস্তে যাবে এরকম বক্তব্য, তাদের শাহজাহান চৌধুরীর যে ফ্যাসিবাদী বক্তব্য, তাদের ৭১-এর ভূমিকা, এগুলা তুলে ধরে জামাতের ভোট কমাতে হবে, আমাদের বাক্সে আনতে হবে। প্রতিযোগিতা তো সিম্পল এইটা। এদের রাজনীতির মধ্যে দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের প্রতিযোগিতা তো আমরা এই রাজনীতিতে অন্তত দেখছি। ডক্টর শান্ত, আপনি আমাকে একটা সিম্পল প্রপোজিশনের ব্যাপারে আপনি আমার একটু আলোকপাত করেন তো। ধরেন বিএনপি যে সময় থেকে ইলেকশন চাইতে শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পারিষদ নিয়ে ক্ষমতায় আসার পর, তো এটা তো একদম স্পষ্ট ওই সময় যদি ইলেকশনটা ওনারা দিয়ে দিতেন, বিএনপি একটা সাংঘাতিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করত, 280টা 285টা 290টা। ওই 280 85 290 এবং বিদ্যমান সংবিধানে যেটার ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রীকে অসম্ভব পাওয়ার দেওয়া হয়েছে, এইটা কি আসলে আমাদের কোনো না কোনোভাবে ঠেকানোই আসলে যুক্তি ছিল না, উদ্দেশ্য ছিল না? কারণ বিএনপি যে সংস্কারগুলি মানছে, এটা মানতে যদি ও 1 বছর দেরি না কইরা যদি সঙ্গে সঙ্গে মানতো, ইলেকশন গত বছরের সেপ্টেম্বরে হইতে পারতো। এই দেরিটা তো বিএনপি করলো, এই দেরিটা তো বিএনপি করলো। আমি একটু সায়ন্তনে একটু শুনি 2 মিনিট। আমি মঞ্জু ভাইয়ের জন্য আলাদা প্রশ্ন আছে। মঞ্জু ভাই, এবার নির্বাচনের শুধু বিএনপি নির্বাচন চেয়েছে, কিন্তু তারপরও 3টা চাওয়া ছিল, সেটা বিএনপিরও চাওয়া ছিল, অন্য দলগুলোর আরো জোরালোভাবে ছিল। সংস্কার, বিচার, নির্বাচন। আগে নির্বাচন বলে নাই, কেউ বলে নাই নির্বাচন, সংস্কার, বিচার। বলেছে সংস্কার, বিচার, নির্বাচন। তার মানে সংস্কার এবং বিচারকে একটা শেপে না আনা পর্যন্ত নির্বাচনটা এদেশে করা খুব সহজ ছিল না। আর সংস্কার হতে হলে সেইখানে বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্র বাংলাদেশের মতো গেলে কি ধরনের সংকটে পড়তে হয় সে অভিজ্ঞতা তাদের আছে। তাদের বিরুদ্ধে যেরকম অনেক অন্যায় অভিযোগ আছে, অন্যায় তাদের জুলুম করেছে তারা, বিভিন্ন সে অভিযোগ আছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা ভালো করতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে, সে অভিজ্ঞতাটাও তাদের আছে। সুতরাং তাদের অভিজ্ঞতা থেকে তারা বলবে। 1, 2 হইলো বিএনপি হইলো বাংলাদেশে এমন একটা দল যারা যেই দলের প্রতিষ্ঠাতা ৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, ফলে মুক্তিযুদ্ধকে আপফোল্ড করবে তারা সবার আগে। তারপরে 90, 24 এবং 90 এগুলোকে আপফোল্ড করবে। এই সব কয়টা বুকে ধারণ করা এবং সব কয়টায় জনমানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে যুদ্ধ করা দল হলো বিএনপি। তাদের সঙ্গে কোন একটা দল ৭১-এ বিরোধিতা করা, 24-এ পক্ষে থাকা, কোন একটা দল ৭১-এ ছিলই না, 24-এ পক্ষে থাকা, এদের কনসেপ্ট তো এক হবে, এটা তো আশা করাও ঠিক। আচ্ছা, সুতরাং ওই জায়গা থেকে কিছু বিরোধ থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, তার মানে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক কিছু জানেন এবং অনেক কিছু শিখতে চান। যেহেতু আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেহেতু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে শুরুতেই বলবো, আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে হবে। আজকের আলোচনায় দেখলেন যে হাদিকে কিভাবে মারা হলো, হাদির উপর কিভাবে হামলা করা হলো, গুলি চালানো হলো। তো হাদির এই ব্যাপারটি আপনি কতটা কিভাবে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাদি বাংলাদেশের জন্য কতটুকু করতে পেরেছেন এবং দুর্নীতি দমন করার জন্য হাদি কথা বলতেন, সে হাদিকে দুর্নীতিবাজরা কিন্তু প্রাণী মেরে দিল। আসলে বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আস্তে আস্তে বের হয়ে যাবে। অনেক ভালো মানুষই বাংলাদেশের রাজনীতি থেকে বের হয়ে গেছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয়, তাহলে ভালো মানুষদেরকে আমন্ত্রণ করতে হবে, ভালো মানুষদেরকে উৎসাহিত করতে হবে, যাতে করে তারা বাংলাদেশের রাজনীতিতে পা দেয়। তারা যদি বাংলাদেশের রাজনীতি পা দেয়, তাহলেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে পারবে, একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারবে। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মর জন্য একটি সুষ্ঠু সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ করতে চাই,
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।